বন্ধুরা, ঋতুর রানী বলা হয় শরৎকালকে, কারণ এই ঋতুতে প্রকৃতি সাজে বাহারি রঙে। নদীর দুই পারে থাকা সাদা কাশফুলের শুভ্রতা ছড়িয়ে যাক ফসলের মাঠ থেকে আমাদের হৃদয়ে। শরতের এই প্রশান্তিমাখা দিনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তরের আজকের পর্বে। শ্রোতা, আজকের আয়োজন যে যেখান থেকে শুনছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের দেশের সৌন্দর্যের অন্যতম কারণ হলো এই সবুজ বন। বন শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি একই সাথে পর্যটকদের কাছে একটি মনোমুগ্ধকর আকর্ষণও। চলুন বন্ধুরা, আজকের আয়োজনে বাংলাদেশের পর্যটনে বনের গুরুত্ব ও স্থানীয়দের করণীয় নিয়ে একটি সাক্ষাৎকার শুনি। পর্যটন শিল্প আমাদের দেশের উন্নয়নের জন্য একটি অনেক ভালো শিল্প হিসেবে বিবেচিত হতে শুরু করেছে। আমাদের পর্যটনকে আরও বেশি মানুষের কাছে গ্রহণীয় করতে গেলে আমাদের আরও কিছু বিষয়ে সচেতন হতে হবে। সেই সচেতনতার প্রথম যে বিষয়টি, সেটি হলো যে পর্যটন এলাকা হিসেবে কিন্তু বনের গুরুত্ব অপরিসীম। তো পর্যটনে বনের গুরুত্ব এবং স্থানীয়দের করণীয় কী, এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নাসিমা সুলতানা, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর। সাথে রয়েছে আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। আপা, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। তো প্রথমেই পর্যটনে যে বনের গুরুত্ব নিয়ে বলা হয়, তো এই গুরুত্বের ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? বনে পর্যটন শিল্প গড়ে তোলার জন্য টেকসই বন ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব দিতে হবে। বনের ও অন্যান্য ইকোসিস্টেমের কোনো প্রকার ক্ষতি না করে স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে বর্তমান ও ভবিষ্যতের বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক চাহিদা পূরণে বন ও বনভূমিকে একটি নির্দিষ্ট মাত্রায় তত্ত্বাবধান ও ব্যবহার করাকে টেকসই বন ব্যবস্থাপনা বলে। এটি বন ও বনাঞ্চলের জীববৈচিত্র্য, উৎপাদন ও পুনর্জন্মের সক্ষমতা ধরে রাখতে পারে। টেকসই বন ব্যবস্থাপনা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত দিকগুলো বিবেচনা করে। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত সম্মেলনে যে বন ব্যবস্থাপনার নীতিমালা আলোচিত হয়, সেটি সম্মিলিতভাবে টেকসই বন ব্যবস্থাপনার নীতিমালা হিসাবে আন্তর্জাতিক মহলে স্বীকৃত ও গৃহীত হয়। এবারে পর্যটন শিল্প যে দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে পারে, সেই বিষয়ে কি ভূমিকা রয়েছে, সেটা যদি আপনি একটু আমাদের শ্রোতাদের জন্য বলেন। একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির যাত্রায় অনন্য অবদান রাখতে পারে পর্যটন শিল্প। অনেক উন্নয়নশীল দেশের আয়ের প্রধান উৎস পর্যটন। করোনা মহামারীর ফলে পৃথিবীর গতিপথে এসেছে আমূল পরিবর্তন। 2 বছরের অধিক সময় ধরে প্রবাহমান করোনার কারণে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা পরবর্তী সমগ্র বিশ্ব জুড়ে পর্যটন সংখ্যা বাড়ছে। পর্যটক বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখার জন্য পর্যটকদের চাহিদা গুরুত্ব আরোপ করা প্রয়োজন। সেই সাথে দেশের পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, এই শিল্পের উৎকর্ষতা, দুর্বলতা, সম্ভাবনা ও সংকট উত্তরণের পথ চিহ্নিত করা প্রয়োজন। আমাদের দেশে বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, সেই পর্যটন কেন্দ্রগুলো নিয়ে আপনার কাছে একটু জানবো। পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন ও প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকতের অপার সম্ভাবনা ও তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কক্সবাজার টেকনাফ 80 কিলোমিটারের মেরিন ড্রাইভ দেশীয় ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে কক্সবাজারে। পৃথিবীর বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, যার মোট বনভূমি 60% রয়েছে বাংলাদেশ, যা বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য একে নান্দনিক পর্যটন আকর্ষণ হিসাবে পর্যটকদের কাছে পছন্দের একটি অন্যতম স্থান। নান্দনিক বাংলাদেশের সিলেট অঞ্চল নৈসর্গিক সৌন্দর্যে ভরা। এই অঞ্চলে উপমহাদেশের সবচেয়ে বড় মালনীছড়া চা বাগান ছাড়াও জাফলং, লালাখাল, বিছানাকান্দি, পাংথুমাই ঝর্ণা, সোয়াফ ফরেস্ট, রাতারগুল, হাকালুকি, কানাইঘাট এইগুলো বিখ্যাত। পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের পর্যটনের মূল উপকরণ হলো পাহাড় ঘেরা সবুজ বন, যা ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয় পর্যটকদের কাছে। শীতে পাহাড় কুয়াশা ও মেঘের চাদরে ঢাকা থাকে, সেই সাথে সোনালি রোদের আভা। আবার বর্ষায় চারিদিকে সবুজের সমারোহ, প্রকৃতি ফিরে পায় তার আপন রূপ। তাই অ্যাডভেঞ্চার পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো। বাংলাদেশের অনেক স্থান রয়েছে যেগুলো আসলে পর্যটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই পর্যটন কেন্দ্রগুলো আরও অনেক বেশি আমাদের সকলের মাধ্যমে সুরক্ষিত হোক এবং আরও বেশি পর্যটন বান্ধব হোক আমাদের বাংলাদেশ।
সবশেষে আপনার কাছে জানবো যে পরিবেশের উপর পর্যটনের যে বিরূপ প্রভাব আমরা এখন শুনছি, যে এই পর্যটনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয়দের কি করণীয় আছে বলে আপনি মনে করছেন, বা আপনার পরামর্শ কি? পর্যটনের নেতিবাচক প্রভাব যাতে কোনো স্থানের প্রাকৃতিক উৎসসমূহকে ধ্বংস করতে না পারে তা আমাদের খেয়াল রাখতে হবে। হোটেল, সুইমিং পুল, গলফ কোর্স ও পর্যটকদের ব্যবহারের জন্য পানির প্রয়োজন হয়, ফলে পানি সরবরাহের ওপর চাপ পড়ে। বর্জ্য পানি শোধনের মাধ্যমে পুনঃব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে হোটেলগুলোতে বাধ্যতামূলক পানি শোধনাগার স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। পর্যটন স্থাপনা নির্মাণে অধিকতর ভূমি অধিগ্রহণের ফলে উন্মুক্ত ভূমির স্বল্পতা দেখা দেয়। জ্বালানি সংগ্রহ ও ভূমি পরিষ্কার করার জন্য যাতে বন ধ্বংস না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পর্যটনের ব্যবহৃত অধিক যানবাহনের কারণে বায়ু ও শব্দ দূষণ যাতে না ঘটে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই আপা আপনাকে। আমাদের কৃষি বিষয়ক কার্যক্রমের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আপনার এই আলোচনা থেকে উপকৃত হবেন। বনভূমি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান হিসেবে কাজ করে, তাই বন সংরক্ষণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনি বন কেটে করুণা উজার শিরোনামের একটি গান। শিল্পী রোমানা ইসলাম, গীতিকার রোবেল বিন এনায়েত, আর গানটিতে সুরারোপ করেছেন SM খায়রুল ইসলাম। বন্ধুরা, এই সময় আমাদের আশেপাশের অনেকেই ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু থেকে কিন্তু একটু সচেতনতায় আমাদেরকে রক্ষা করতে পারে। আমাদের বাসাবাড়ির আশেপাশের ঝোপঝাড়, আঙিনা এগুলো পরিষ্কার রাখতে হবে। এছাড়া ফুলের টবে 3 দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই পারে আমাদেরকে রক্ষা করতে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আবারও শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। এমনই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। বিদায় উচ্চারণে বলে যাই, আজকের অনুষ্ঠানের গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি ইফতেখার আলম, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মৃন্ময় মণ্ডল তুষার।